আগামী বছরে উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই অক্টোবরেই আসছে ইউরেনিয়াম। চলছে জ্বালানি ব্যবস্থাপনার কাজ। বিলম্ব হলেও বাড়বে না প্রকল্প ব্যয়। বাংলাদেশ খুব দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। ভারত সফরে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী বললেন, জোর দেবেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের শিল্পোন্নয়নে। আমদানি রফতানি বাণিজ্যে দেশি বিদেশি জাহাজ নিয়ে দ্বন্দ্ব। বাংলাদেশি আটটিকে 50% পণ্য পরিবহনের সুবিধা দেয়া হলেও সক্ষমতা নেই বলছেন ব্যবসায়ীরা। গাইবান্ধায় পানির স্তর নেমে গেছে। ইরি ও বোরো চাষ নিয়ে শঙ্কা। দিনাজপুরে পুনর্ভবা নদীতে নির্মিত স্লুইস গেটে মিলছে পানি। সেচের আওতায় অনেক জমি। এবং যুক্তরাষ্ট্রে আরও 200 ব্যাংক পতনের ঝুঁকির মুখে। গুজব রোধে বাইডেন প্রশাসন ব্যবস্থা নিলেও মিলছে না সমাধান। শঙ্কা কাটিয়ে উঠতে পারছে না ব্যাংকিং খাত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। 2024 সালে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আর এজন্য অক্টোবরেই পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম আসছে দেশে। ভারী যন্ত্রাংশ স্থাপন শেষে এখন চলছে জ্বালানি ব্যবস্থাপনার প্রস্তুতি। কর্তৃপক্ষ বলছে, নির্মাণ কাজের 4 ভাগের 3 ভাগই শেষ। বিদ্যুৎ উৎপাদনে কিছুটা বিলম্ব হলেও প্রকল্পটিতে আর্থিক ব্যয় বাড়ার কোনো সুযোগ নেই বলে জানাচ্ছেন বাস্তবায়নকারীরা। পাবনার রূপপুর থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। একসময়ের পরিত্যক্ত ধুধু বালুচর এখন ক্রমেই সমৃদ্ধ হয়ে উঠছে এমন মেগা স্থাপনার সফল বাস্তবায়নে। বিশ্বের বুকে পাবনার রূপপুর এখন বাংলাদেশের নাম ছড়াচ্ছে সম্ভাবনা আর সক্ষমতার গল্পের নতুন অধ্যায় হয়ে। কতদূর এগোলো রূপপুর, আর কতটা পথ পেরোলেই বা মিলবে পরমাণু বিদ্যুৎ? জানা গেল 4 ভাগের 3 ভাগ নির্মাণ কাজ, বিশেষ করে পূর্ত কাজের 95%ই শেষ হয়েছে। প্রথম ইউনিটের জন্য 175 মিটার উচ্চতার 2টি কুলিং টাওয়ারের কাজও শেষ পর্যায়ে। প্রকল্প বাস্তবায়নকারীরা বলছেন, আনুষঙ্গিক সব কাজ শেষে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবনে নকশা অনুযায়ী সফলভাবে বসেছে ট্রান্সপোর্ট লক। 235 টন ওজনের এই যন্ত্রের মাধ্যমেই রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোড করা হবে। ট্রান্সপোর্ট লক ছাড়াও নির্ধারিত সময়ের 45 দিন আগেই নকশা অনুযায়ী বসানো শেষ হয়েছে স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থা বা হিট রিমুভাল সিস্টেমে অন্তর্ভুক্ত ডিফ্লেক্টরের স্টিল কাঠামো। সব ঠিক থাকলে এবছরের শেষ নাগাদ নিউক্লিয়ার জ্বালানি পৌঁছাবে দেশে এবং সেই প্রস্তুতি এখন চলছে জোরে সোরে। আগামী জুনের মধ্যে আনুষঙ্গিক সব পূর্ত কাজ শেষ করার কথা জানিয়ে প্রকল্প পরিচালক বলছেন, অক্টোবরেই নিউক্লিয়ার জ্বালানি আনতে সক্ষম হবে বাংলাদেশ। প্রি কমিশনিং ওয়ার্ক আমরা শুরু করে দিয়েছি। যেদিন নিউক্লিয়ার ফুয়েল বাংলাদেশে আসবে এবং প্রকল্প এলাকায় সেটা আনা হবে এবং সংরক্ষণ করা হবে, সেদিন থেকে প্রকৃততে বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবের যে গ্রাজুয়েশন সেদিন আমরা সম্পন্ন করব। এটা খুব দূরে নয়, জাস্ট আগামী অক্টোবরে। তবে নির্মাণ সূচিতে দেরি হলেও আর্থিক ও কারিগরি দিক থেকে দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটিতে ব্যয় বাড়ার শঙ্কা নেই বলে দাবি কর্তৃপক্ষের। আমরা 2024 সালের সেপ্টেম্বর মধ্যেই একটা স্টার্ট আপ শুরু করব। যে চুক্তি সম্পাদিত হয়েছে সেটা হলো ফার্ম অ্যান্ড ফিক্সড প্রাইস। এটার সময় বর্ধিত হওয়ার সাথে সাথে প্রজেক্টের কস্ট বৃদ্ধি, সরাসরি কন্ট্রাক্ট প্রাইস বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। শেষ ভাগের কাজ হিসেবে হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জিং মডিউল ক্যাসিং বসানো সহ টারবাইন ভবন, অক্সিলারি ভবনের নির্মাণ কাজও সন্তোষজনক বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রী। প্রকল্পটা কিন্তু আইএ এর সার্ভেলেন্সের মধ্যেই চলে। দেশবাসীর কাছেও বলতে চাই, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এটা লাইসেন্স পেতে গেলে সব দিক বিবেচনা করেই তারা লাইসেন্সটা দেবে, কারণ 100% পারফেকশন ছাড়া এই প্রকল্পে কোনো কিছুই গ্রহণ করা যায় না আর কি। 2টি তৃতীয় প্রজন্মের রিঅ্যাক্টর 100 বছর ধরে নিরাপদেই অপেক্ষাকৃত কম দামে বিদ্যুৎ দেবে বাংলাদেশকে। একই সঙ্গে দেশও উন্নীত হবে প্রযুক্তি ব্যবহারের নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর, পাবনা।
বাংলাদেশ খুব দ্রুত মধ্যম আয়ের দেশে আনুষ্ঠানিকভাবে উন্নীত হবে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার নয়াদিল্লি সফরে এসে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জাপান। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলের শিল্পোন্নয়নে জাপান জোর দেবে বলেও উল্লেখ করেন কিশিদা। আনুষ্ঠানিকভাবে উন্নীত হবে। এ দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা চুক্তির সম্ভাবনা কতখানি তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জাপান বঙ্গোপসাগরীয় অঞ্চল ও উত্তর পূর্ব ভারতের শিল্প উন্নয়নে জোর দেবে বলে জানান কিশিদা। বিশ্ব মানচিত্রের পরবর্তী দিগন্ত দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশকে আমরা একক অর্থনৈতিক অঞ্চল বিবেচনা করে এর বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরব। এতে বাংলাদেশ ও ভারত সহ পুরো অঞ্চলে উন্নয়ন নিশ্চিত হবে। ভারতও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখতে 2030 সালের মধ্যে $75 বিলিয়ন খরচ করবে জাপান বলে জানান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রাহানুল রানা, সময় সংবাদ। আমদানি রফতানি বাণিজ্যে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের আইনি অগ্রাধিকার নিয়ে বিদেশি জাহাজ মালিকদের সঙ্গে চলছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। বাংলাদেশের 8টি জাহাজের মাত্র 9% পণ্য পরিবহনের সক্ষমতা থাকলেও তাদের 50% পণ্য পরিবহনের অধিকার দেওয়া হয়েছে। এমনকি বিদেশি জাহাজগুলোকে বাংলাদেশি পণ্য পরিবহন করতে গেলে আগেই অনুমতি নিতে হবে। এ অবস্থায় আইন সংশোধনের জন্য সরকারের সঙ্গে চিঠি চালাচালি শুরু করেছে শিপিং এজেন্ট এবং বিজিএমইএ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদেব রিপোর্ট। বিশ্ব আমদানি রপ্তানি বাণিজ্যে সমুদ্রগামী বাংলাদেশের 95টি জাহাজের অনুমতি থাকলেও এর মধ্যে মাত্র 8টি জাহাজ রয়েছে কন্টেনারবাহী, আর বাকি 87টি বাল্ক জাহাজ হিসেবে চাল, গম, চিনি এবং সিমেন্ট ক্লিংকার সহ অন্যান্য পণ্য আমদানি করে। কিন্তু পরিবহনের ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশন অ্যান্ড ইন্টারেস্ট আইন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। বিশেষ করে বাল্ক জাহাজ নিয়ে তেমন কোনো বিরোধ না থাকলেও সংকট সৃষ্টি হয়েছে কন্টেনারবাহী জাহাজের ক্ষেত্রে। এগুলা আসলে হ্যান্ডেল করার জন্য আরও অনেক বেশি পরিমাণে জাহাজ দরকার, সেটা তো আমাদের নেই। তাই অ্যাকচুয়ালি এই ফ্ল্যাগ প্রোটেকশন অর্ডিন্যান্স অনুযায়ী যদি দেশীয় জাহাজকে এই সমস্ত ওয়েবার সনদ নিতে দীর্ঘ বিলম্ব হয় বা তারা বিভিন্ন রকম ভোগান্তি হয়, তাহলে এটা ওভারঅল ট্রেড সাফার করবে। এই যে ক্রাইসিস, যে বৈশ্বিক ক্রাইসিস, এখন যদি এটা না করে এটাকে যদি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়, প্রয়োজনে বলবো যে দেশের আইন পরিবর্তন করা উচিত। চট্টগ্রাম বন্দর হয়ে মালয়েশিয়ার পোর্ট কেলাং, তানজুম পালাপাস, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার কলম্বো বন্দরে বছরে অন্তত 90টি কন্টেনারবাহী জাহাজ চলাচল করছে। বাংলাদেশি পতাকাবাহী 8টি জাহাজ মাত্র 9% পণ্য পরিবহনে সক্ষম হয়, বাকি 91% পরিবহন করছে বিদেশি মালিকানাধীন 82টি জাহাজ। এক্ষেত্রে বিদ্যমান আইনে দেশি মালিকানাধীন জাহাজগুলোকে 50% পণ্য পরিবহনের স্বাধীনতা দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পণ্য পরিবহন করতে চাইলে আগে থেকে অনুমতিপত্র নেওয়ার বিধান রাখা হয়েছে। এ নিয়ে বিদেশি জাহাজ মালিকদের মধ্যে সৃষ্টি হয়েছে অসন্তোষ। একটা জাহাজ যখন সিঙ্গাপুর, কলম্বো অথবা পোর্ট কেলাং থেকে আসবে, তখন তো ইম্পোর্টটা সে খালি নিয়ে আসতে পারবে না। এক্সপোর্টটা যদি ওয়েভার পায়, এক্সপোর্টের জন্য সে খালি নিয়ে আসতে পারবে না। ঠিক একইভাবে সে ইম্পোর্টটা লোড করলো, কিন্তু এক্সপোর্টের ওয়েভার যদি না পায়, তাহলে তো সে শুধুমাত্র ইম্পোর্ট নিয়ে এসে সে ওভাবে পোষাতে পারবে না। তবে নতুন এই নিয়মে বড় ধরনের ভোগান্তিতে পড়ে আইন সংশোধনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে 2022 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে বিজিএমইএর 16 লাখ আমদানি এবং 14 লাখ রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। এর মধ্যে মাত্র 10,850 টিওস কন্টেনার পরিবহন হয়েছে দেশীয় পতাকাবাহী 8টি জাহাজ দিয়ে। আমরা যদি আমাদের গুডসগুলো ক্যারি করি, তাহলে মার্কেটিং লেভেলটা অনেক হাই করতে হবে এবং শিপিং লাইনগুলো মার্কেটিং করে ওদের নিজস্ব শিপে আনতে পারলে তাহলে এটা আমাদের জন্য ইজি হয়। বর্তমানে বিদেশি জাহাজগুলির অনুমতিপত্র কিংবা ওয়েবার 3 দিনের মধ্যে পাওয়ার কথা থাকলেও তা পেতে 5 থেকে 6 দিন বাড়তি সময় লাগছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় ওয়েবার পাওয়ার সময় 24 ঘন্টায় নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। বছরে 32 লাখ কন্টেনারের পাশাপাশি 11 কোটি মেট্রিক টন পণ্য নিয়ে 4,000-এর বেশি জাহাজ আসে এই বন্দরে, যার মধ্যে 95% জাহাজেই বিদেশি মালিকানাধীন।
আর এক্ষেত্রে দেশের মালিকানাধীন জাহাজের যেমন স্বার্থ সংরক্ষণ করতে হবে, ঠিক তেমনি বিদেশি জাহাজ মালিকেরা যাতে বাংলাদেশের প্রতি কোনো রকম অসন্তুষ্ট হয় সেটিও দেখতে হবে সরকারকে, এমনটি বলছেন শিপিং ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। রমজানকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পণ্যের আমদানি। এই বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে দেশে আসছে বিভিন্ন মশলা জাতীয় পণ্য। আর এসব পণ্যের অবৈধ মজুদ ঠেকাতে এবং দাম নিয়ন্ত্রণ রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। হিলি স্থলবন্দর দিয়েই মূলত রমজানের যে খাদ্যদ্রব্য চাহিদা বা থাকে সে পণ্যগুলো কিন্তু আমদানি হচ্ছে। মূলত ছোলা, বাদাম, বুট এবং মসুর ডাল, খেসারি ডাল বেশি আমদানি হচ্ছে। মূলত বন্দরে যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এগুলো মূলত ছোলা, বাদাম, বুট এইসব পণ্য কিন্তু মূলত এখানে আমদানি হচ্ছে। আমদানি হবার পর এখানে দেখছেন যে পাইকাররা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে তারা পাইকাররা আসছেন। এই পাইকাররা তারা এখানে প্রতিনিধি আছেন, পাইকাররা তারা পণ্য দেখছেন, কিনছেন। তো মূলত এখানে প্রতিদিন যেভাবে পণ্য আসছে সেভাবে তার বিক্রি হচ্ছে। গত চলতি মাসের যদি আপনার 16 দিনের একটা তথ্য জানাই, 16 দিনে ৭৫,৬৭১ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। আর এর মধ্যে আপনার ছোলা, জিরা, মসুর, খেসারি ডাল প্রায় 10,০০০ মেট্রিক টন আমদানি হয়েছে। তো এখানে আমরা একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, অন্যান্য বছরগুলোতে যে একটা চিত্র থেকে এবারকার চিত্রটা একটা আলাদা। আমরা এর আগে দেখেছি যে এখানে মজুদের বা সংরক্ষণ করে রাখার কিন্তু একটা প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করেছি, তবে সে চিত্রটা কিন্তু এবার পুরোটাই উল্টো। এখানে আপনার বন্দরে যে পণ্যগুলো বিক্রি করতে পারছেন ব্যবসায়ীরা, ঠিক সেগুলোই কিন্তু তারা এখানে আমদানি করছেন এবং বলা যেতে পারে যে পণ্য আসছে সে পণ্য কিন্তু 2-1 দিনের মতো তারা বিক্রি করছে। আমি বন্দরের তথ্য যদি আজকে টোটাল বন্দরের মধ্যে 195টি ট্রাক এখানে হল্টেজ আছে, তার মধ্যে ছোলা আছে 7 ট্রাক এবং মসুর ডাল আছে কিন্তু 1 ট্রাক এবং খেসারি ডাল হতে 2 ট্রাক এখানে আছে। আর সম্পূর্ণ পণ্যগুলি তারা বিক্রি করে দিচ্ছে। উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা বলছেন যেহেতু বন্দর এলাকায় প্রতি বছর তারা একটা বিষয় বলছেন যে এখানে পণ্য মজুত করে কিন্তু এখানে অস্থির তৈরি করে, এবার কিন্তু সে অস্থিরতা নাই। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ার পরেও কিন্তু হিলি স্থলবন্দর আড়তগুলিতে কোনো পেঁয়াজ মজুদ নাই। প্রশাসনের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে, প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এতটুকু ছিল হিলি স্থলবন্দর থেকে আমার কাছে আমদানি রপ্তানি নিয়ে এতটুকু। আমরা তখন সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকভাবে পানির স্তর নামতে শুরু করেছে। এতে ইরি ও বোরো ধানের চাষ নিয়ে বিপাকে চাষি। অনেকে গর্ত করে তার মধ্যে মেশিন বসিয়ে সেচ দিচ্ছেন। তবে জেলা কৃষি বিভাগ বলছে ভূগর্ভস্থ পানির ব্যবহার বেশি হওয়ায় পানির স্তর নেমে গেছে। কম সেচ লাগে এমন ফসলের চাষাবাদ বাড়ানোর পরামর্শ তাদের। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। আশঙ্কাজনক হারে পানির স্তর নেমে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়, বিশেষ করে সাপমারা ইউনিয়নের চক্রহিমাপুর, রামপুরা, সাহেবগঞ্জ সহ বেশ কিছু এলাকায় সেচ মেশিনে পানি উঠছে না। এতে দেখা দিয়েছে পানি সংকট। শুধু তাই নয়, টিউবওয়েলেও উঠছে না পানি। বোরো ধান সেচ নির্ভর হওয়ায় চরম দুশ্চিন্তায় চাষিরা। ফলে বাধ্য হয়ে চাষিরা 10 থেকে 15 ফুট গর্ত করে তার মধ্যে সেচ পাম্প বসিয়ে পানি তুলছেন। 14 ফুট নিচে না গর্ত না করলে পানি পাওয়া যায় না। খুবই কষ্ট হচ্ছে পানির জন্য করে। টিউবওয়েলত পানি নাই, কিছু না নদীতে পানি নাই। পানির লেয়ার পাওয়ার জন্য অনেক নিচে মেশিনটাকে নামানো লাগতেছে। নদী শুকে একবারে নদীর তলাও আটো হয়ে গেছে। প্রচুর খরচ, মনে করেন 110 টাকা করে লিটার তেল নাই। ভূগর্ভস্থ পানির ব্যবহার বেশি হয় ওইসব এলাকায় পানির স্তর নেমে গেছে জানিয়ে ধানের পরিবর্তে কম সেচ লাগে এমন ফসলের চাষাবাদ বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। যদি আমরা কন্টিনিউয়াস বড় ফসল করতে থাকি আর মাটির নিচে পানি উঠতে থাকি তাহলে এই অবস্থা আরও প্রকট হবে। যার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে সারফেস ওয়াটার এটার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং আমাদের বোরোর আবাদ কমায় দিয়ে আউশের আবাদ বৃদ্ধি করতে হবে। কারণ আউশ মৌসুমে আমাদের যে বৃষ্টি হয় এই বৃষ্টির পানিতে আমাদের কিছুটা মিট আপ করে, যার জন্য আমরা যে আউশের আবাদ বৃদ্ধি করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই সমস্যার সমাধান কিছুটা হতে পারে। গোবিন্দগঞ্জের 17 ইউনিয়নে প্রায় 30,000 হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরের পুনর্ভবা নদীর ওপর নির্মিত স্লুইস গেট প্রকল্প বদলে দিয়েছে এলাকার মানুষের জীবনযাত্রা।
চলতি মৌসুম থেকে এই প্রকল্পের মাধ্যমে পানির স্তর 4 মিটার বাড়ার ফলে সেচ সুবিধার আওতায় এসেছে অনেক জমি। পাশাপাশি নিরসন হয়েছে সুপেয় পানির সংকট। নদীর দুই ধারে সেচ এলাকা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত জুড়ে সবুজ ফসলের মাঠ, আর এটা সম্ভব হয়েছে গৌরীপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো স্লুইস গেট প্রকল্পের কল্যাণে। কৃষকরা জানান, দিনাজপুর সদরের পুনর্ভবা নদীর ওপর নির্মিত হয়েছে গৌরীপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো স্লুইস গেট প্রকল্প। উদ্বোধনের পর সদর ও বিরল উপজেলার 35টি গ্রামের 3600 হেক্টর জমি সেচের আওতায় আনা হয়। এতে পতিত থাকা জমি আবারও ফসলে ভরে উঠেছে। স্লুইস গেট হওয়াতে আমরা পুরোপুরি পানি পাচ্ছি এবং আবাদ অল্প পয়সায় আবাদ করা হচ্ছে। পানি কাছে পাচ্ছি এবং কৃষককে পানি দিচ্ছি আমরা আগের চেয়ে তুলনামূলকভাবে কম খরচে পানি দিচ্ছি। শুধু কৃষি খাতের উন্নয়নই নয়, সুফল পাচ্ছেন মৎস্যজীবীরাও। হাজার হাজার পরিবারের কেটেছে সুপেয় পানির সংকটও। সুইচ গেট বেশি এমন পানি পাচ্ছি, খুব সুবিধা, আমার সার ছিটিতে সুবিধা, বীজ ছিটিতে সুবিধা। নদীর পানি বৃদ্ধি হওয়াতে এখন আশেপাশে টিউবওয়েল এবং কি আপনাদের মোটরের পানিগুলো এখন সুন্দরভাবে আমরা পাচ্ছি। এদিকে এলএলপি নির্মাণের মাধ্যমে আরও জমি সেচ সুবিধা পাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 3600 হেক্টর সেচ যোগ্য এলাকাকে সেচ দেওয়ার কথা, এর মধ্যে ইতিমধ্যে আমরা 1000 হেক্টর সেচ দিতে পারছি। ভবিষ্যতে এটি ধাপে ধাপে উন্নীত হবে। কৃষকের ভাগ্য পরিবর্তন সহ 7000 মেট্রিক টন ফসল অতিরিক্ত উৎপাদন হবে আশা স্থানীয় সংসদ সদস্যের। প্রায় 3000 বিঘা জমিতে আমরা এই শুষ্ক মৌসুমে অতিরিক্ত ফসল উৎপাদন করতে পারবো। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রকল্পটিতে ব্যয় হয়েছে 62 কোটি 96 লাখ টাকা। সময় সংবাদ, দিনাজপুর। রংপুরে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ডিলার ও জনপ্রতিনিধিরা 200 থেকে 5000 টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে অভিযুক্তরা দায় স্বীকার না করলেও প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তার। তারিকুল ইসলামের ক্যামেরায় রাব্বি হাসান সবুজের রিপোর্ট। স্বল্প আয়ের মানুষের জন্য সরকার খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে 5 মাস 30 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কার্ড প্রতি 450 টাকা ফি নির্ধারণ করা হলেও ডিলার ও জনপ্রতিনিধিরা ঘুষ হিসেবে বাড়তি টাকা গ্রহণ করছেন বলে অভিযোগ উঠেছে। জেলার গঙ্গাচড়ার কোলকন্দ ইউনিয়নের নতুন কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে কোলকন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব সরকারের স্ত্রী ডিলার মেনেকা মাহবুব, মাসুদা আক্তার সুমি এবং ইকবাল বাহার 650 টাকা করে নিয়েছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠদের টাকা না দিলে কার্ড জোটে না বলেও অভিযোগ তাদের। আমরা গরিব মানুষ, ভ্যান চালে খাই, আমার তো সাম্পল নাই দেওয়ার মতন, আমি পয়সা করে দেওয়ার পাইনি, এই জন্য আমার কাটা হয় না। যারা পাওয়ার যোগ্যতা তারা পাচ্ছে না, যারা না পাওয়ার যোগ্যতা তারাই পাচ্ছে। যারা টাকা দেয় তারা কাট পায়। গোপনভাবে টাকা নেয়, নেম্বার টাকা নেয়, আর যারা যে ব্যক্তির টাকা দেয় তারাও স্বীকার করে না। তবে অভিযোগ অস্বীকার করছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ডিলাররা। আমি বেশি নেই 450 টাকায় আমি নিয়েছি এবং ভোক্তাদেরকে আগের দিনে ফোন দিয়ে আমি জানিয়ে দিচ্ছি যে 450 টাকা করে নিয়ে আসবেন এবং সাথে খালি বস্তা নিয়ে আসবেন। আমার ইউনিয়নের ধরনের ঘটনা ঘটে নেই। এখন রাতের অন্তরে কেউ যদি কাউকে দিয়ে থাকে এটার ব্যাপারে আমি জানতে পারবো না আর বলতে পারবো না। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানালেন খাদ্য নিয়ন্ত্রক ও জেলা প্রশাসক। অভিযোগ প্রমাণিত হয়, যেহেতু আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তদন্ত করছেন, অবশ্যই ওইসব ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাদেরকে এই বিষয়ে অবশ্যই এটিকে ভেরিফাই করে তদন্ত করে সংশ্লিষ্ট ডিলার যদি থাকে তাদের ডিলারশিপ বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নির্দেশনা মোতাবেক চলতি বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই 5 মাস কর্মসূচির চাল দেওয়া হবে। রংপুর জেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মোট উপকারভোগী কার্ডধারীর সংখ্যা 1,45,000। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর। রাঙামাটিতে পাহাড়ে চলাচল করাই যেখানে কঠিন, সেখানে নির্মাণ সামগ্রী পরিবহন করা ছিল আরও চ্যালেঞ্জ। কিন্তু এই দুর্গমতাকে জয় করে কাজের গুণগত মান ঠিক রেখে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের বাসিন্দা মালা চাকমা। ভূমি ও গৃহহীন মালা চাকমা এতদিন কুড়ে ঘরে বসবাস করে আসছিলেন, কিন্তু আজ তিনি নিজের পাকা ঘরের বারান্দায় বসে বুনন করছেন পাহাড়ি পোশাক।
শুধু মালা চাকমাই নয়, এমন স্বপ্ন পূরণ হয়েছে রাঙামাটির মোহাম্মদ রহিম কিংবা অর্পণা চাকমার মতো পাহাড়ের 1916টি পরিবারের। গৃহের পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী থেকে দেওয়া হয়েছে বিভিন্ন ঋণ সহায়তা। আর এই সহায়তা নিয়ে করছেন হাঁস মুরগি পালন, সেলাই ও রিং স্ল্যাব তৈরির কাজ। সরকারের এমন সহায়তায় খুশি সুবিধাভোগীরা। যেদিন ঈদুল আদায় লেগি সেদিন হিয়ত জেনে যে মন্দিরত জেনে বাতি আঙে দঙ্গ সে কাজিনা মানে আয়ো লম্বা হোক দীর্ঘরিব হোক বেজা বিজা গেলে ঘরে বৃষ্টি পড়ছে বেড়া টোড়া ভাঙ্গা আছিল, এখন আমাকে প্রধানমন্ত্রী গদ দেওয়ান আমরা একটু সুখী আছি। আমি সেলাই করি, সংসার চালাই আর কি এরকম করে। আমার ব্যবসার একটা প্রতিষ্ঠান একটা করে দিয়েছে, এই নিয়ে আমি আমার ছেলের নিয়ে খুব সুখী শান্তিতে আছি। সরকারের এমন সহায়তা খুশি জনপ্রতিনিধিরাও, তবে এমন সহায়তা আরো বাড়ানোর দাবি তাদের। এই যে বাড়িগুলো দিচ্ছে, এরকম বাড়ি আমি চেয়ারম্যান হয়ে আমি তুলতে পারি না, সেজন্য ওরা খুশি। যারা গৃহহীন মানুষ যদি প্রধানমন্ত্রী আমাদের এদিকে যদি তাকায়, আরো এই যেগুলো গৃহহীন তারা গৃহ পাবে এই আশা করে। পাহাড়ের দুর্গমতাকে জয় করে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। যথাসময়ে ঘরগুলো সম্পন্ন করাটা একটা চ্যালেঞ্জ ছিল, আর প্রাকৃতিক যে প্রতিকূলতা সেটি তো ছিলই, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। রাঙামাটিতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর পাচ্ছেন 10 উপজেলায় 439 জন গৃহ ও ভূমিহীন পরিবার। সময় সংবাদ, রাঙামাটি। রোজার ঈদকে সামনে রেখে বেচা বিক্রিতে সরগরম টাঙ্গাইলের করটিয়া পাইকারি শাড়ির হাট। দাম ভালো পাওয়ায় লাভবান হওয়ার আশা তাঁত মালিকদের। বিস্তারিত জানতে এই মুহূর্তে করটিয়া পাইকারি হাটে আছেন রিপোর্টার কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, দীর্ঘদিন পর ক্রেতা বিক্রেতায় সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের করটিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাট। সকাল থেকেই যে দূর দূরান্তের যে ক্রেতা সাধারণ রয়েছে সেই ক্রেতা সাধারণরা এই টাঙ্গাইলের করটিয়া হাটে এসে উপস্থিত হয়েছেন তাদের পছন্দের শাড়ি কিনতে, এবং এখানকার যে স্থানীয় যে তাঁতি এবং ব্যবসায়ী রয়েছে তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে দীর্ঘদিন যে অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে তাদের আসলে কাঙ্ক্ষিত পরিমাণে তাদের বেচা বিক্রি হচ্ছে না। তাদের অভিযোগ যে আসলে প্রচুর পরিমাণে সেটা রয়েছে, তবে এরপরে কিন্তু তারা যে এই ঈদ উপলক্ষে যে তারা আশা করেছিলেন যে এই যে ভালো কিন্তু ঈদের সেই বেচা বিক্রি তারা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারেনি। পরে ছিলেন যে এই যে ভালো বিক্রি হবে, এখন পর্যন্ত কিন্তু ঈদের সেই বেচা বিক্রি তারা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারেনি। পরে যেই কারণে কিন্তু তারা এখনো অনেকটাই হতাশায় রয়েছেন যে আগামী ঈদে আসলে তারা কেমন করতে পারবে, কেমন তাদের বেচা বিক্রি হবে। তো আমরা যারা এখানকার যে যারা পাইকারি ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে যে আসলে এই যে ক্রেতা সাধারণ রয়েছেন সেই ক্রেতা যে শাড়ি রয়েছেন সেই শাড়িগুলো তারা কিনতে এসেছেন, তবে অনেকটাই শাড়ির বাজার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারা মনে করছেন যে এই যে শাড়ি এবং যে অন্যান্য যে কাঁচামাল এবং যে সুতা রং রয়েছে সেই রঙের দাম বৃদ্ধির কারণে শাড়ির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এরপরেও কিন্তু তাদের হাতের নাগালেই রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে আসলে যদি এই যে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক যে মন্দা, সেই মন্দা ভাব কেটে না ওঠা পর্যন্ত আসলে যারা সাধারণ মানুষ রয়েছে সেই সাধারণ মানুষের কাছে হয়তো সেই পরিমাণে অর্থ নেই যে পরিমাণে আসলে ঈদের শেষ সময় হয়তো তারা একটু ভালো বেচা বিক্রি করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম তাদের সাথে। তারা বলেছে যে আসলে তারা এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে, তারা তাদের পছন্দ মতো শাড়ি তারা দেখছেন, তারা ক্রয় করছেন এবং তারা তাদের ক্রয় করে তাদের শোরুমগুলোতে সাজিয়ে রাখার চেষ্টা করছেন। এরপরে কিন্তু তারা খুচরা বাজারে বিক্রি করবেন বলে জানিয়েছেন। তো আমরা এই হচ্ছে টাঙ্গাইলের করটিয়া হাটের বিস্তারিত শাড়ি কাপড়ের। আমরা তখন সরাসরি ছিলাম টাঙ্গাইলে। চট্টগ্রামে যাত্রা শুরু করলো আকিজ বশির গ্রুপের হোম বিল্ডিং ব্র্যান্ডের সিলেকশনস শোরুম। সকালে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে এই শোরুমের উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। এই ফ্ল্যাগশিপ শোরুমটিতে থাকছে সিরামিক টাইলস, বোর্ড, ডোর, স্যানিটারি ওয়্যার, বাথওয়্যার ও টেবিল ওয়্যারের বিশাল সম্ভার। যাত্রা শুরুর পর থেকেই সিলেকশনস গ্রাহকদের
সুনাম ও নজর কাটতে সক্ষম হয়েছে, যার ধারাবাহিকতা চট্টগ্রাম শোরুমেও বজায় থাকবে বলে প্রত্যাশা করেন ব্যবস্থাপনা পরিচালক। এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ডিলারদের নিয়ে আয়োজিত ডিসপ্লে কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় এশিয়ান পেইন্টসের শোরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশ জুড়ে এশিয়ান পেইন্টসের নির্ধারিত 271 জন ডিলার প্রতিযোগিতায় অংশ নেন। 1.5 মাস ব্যাপী চলা এই প্রতিযোগিতায় জাতীয়ভাবে বিজয়ী হিসেবে মেহেদি কালার ওয়ার্ল্ড অ্যান্ড হার্ডওয়্যার 1 লাখ টাকা এবং রং স্টার ট্রফি জেতেন। উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টসের হেড অব সেলস অ্যান্ড অ্যাক্টিভেশন শাহেদ মোহাম্মদ ইউসুফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের মতো আরও অন্তত 200 ব্যাংক পতনের ঝুঁকির মুখে রয়েছে। টালমাটাল অবস্থায় রয়েছে 186টি ব্যাংক। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বাইডেন প্রশাসন সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে নিমজ্জিত মার্কিন ব্যাংকিং খাতকে টেনে তুলতে একাধিক পদক্ষেপ নিলেও শঙ্কা কাটিয়ে উঠতে পারেনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কে সম্প্রতি প্রকাশিত মার্কিন অর্থনীতিবিদদের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক পোস্ট ও আরটি জানিয়েছে প্রায় 200টি মার্কিন ব্যাংক পতনের শঙ্কায় রয়েছে। তহবিল তুলে নিতে ব্যর্থ হতে পারে 186টি ব্যাংক। গুজবে ব্যাংক থেকে টাকা তুলে নেয়া, শেয়ার বাজারে ধস ও সুদের হার দ্রুত বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলো এমন বিপর্যয়ে পড়েছে বলে মন্তব্য অনেক অর্থনীতিবিদদের। নতুন এ সমীক্ষায় মার্কিন বিশিষ্ট 4 জন অর্থনীতিবিদ মনে করছেন সাম্প্রতিক সুদের হার বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলোর কাছে থাকা সম্পদের বাজার মূল্যের ব্যাপক পতন ঘটেছে। এসব কারণে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। সমীক্ষায় আরও বলা হয়, গ্রাহকরা আমানত ফেরত নেওয়ার অনুরোধ করলে ব্যাংকগুলো তাদের সিকিউরিটিজ বিক্রি করতে বাধ্য হয়। এতে বড় ক্ষতিতে পড়ে ব্যাংকগুলো। সিলিকন ভ্যালি ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অন্যান্য ব্যাংকগুলোও দেউলিয়ার মুখে পড়ে যেতে পারে। এদিকে গ্রাহকদের আতঙ্ক কমাতে মার্কিন প্রেসিডেন্ট $2.5 লাখ বেশি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাতে আশ্বস্ত হতে পারেননি আমানতকারীরা। ফলে মার্কিন ব্যাংকিং ইতিহাসের এই চরম সংকটময় অবস্থা কাটিয়ে ওঠা নিয়ে দেখা দিয়েছে সংশয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে কলকাতায় ঈদের জমজমাট শপিং শুরু করেছেন বাংলাদেশিরা। তরুণ থেকে প্রবীণ সব বয়সীদের ভিড় কলকাতার নিউ মার্কেটে। আর হোটেল পাড়ায় তিল ধারণের জায়গা নেই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পরপর 2 বছর করোনার কারণে প্রাণ খুলে কেনাকাটা করতে পারেননি অনেক বাংলাদেশি পর্যটক। তাদের একটি বড় অংশ এখন কলকাতায়। রমজান মাস শুরুর আগেই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন তারা। কলকাতার মার্কুই স্ট্রিট, রফিয়া মেটকিদের স্ট্রিট, সদর স্ট্রিট সহ পুরো নিউ মার্কেট এলাকার প্রায় সব আবাসিক হোটেল এখন কানায় কানায় পূর্ণ। আর এই এলাকার বিপণী বিতানগুলোতেও উপচে পড়ছে বাংলাদেশি ক্রেতাদের ভিড়। পবিত্র রমজান মাসে অনেকেই ঘর থেকে বের হন না, তাই পবিত্র এই মাস শুরুর আগেই করে নিতে চাইছেন প্রিয়জন পরিবারের জন্য পছন্দের সব কেনাকাটা। তবে অনেকেই আবার কলকাতায় এসে নানা ধরনের বিড়ম্বনার কথাও জানালেন। এখানে অল্প টাকায় আমরা খুব ভালো ভালো কিছু কাপড় চোপড় পাচ্ছি। মা বাবা ভাই বোন আছে, সবার জন্য কিছু জামা কাপড়, কসমেটিক সামগ্রী এবং মেডিসিন সামগ্রী কিছু নিয়ে যাবে। করোনার পরে তো এই জন্য, আবার সামনে রোজা, রোজার আগে তো সবাই শপিং করে, রোজায় তো সবাই বাসায় থাকে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এবার ঈদের আগেই বাম্পার বিক্রিতে গত কয়েক বছরের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। ইজি আছে, সেই জন্য একটু ফ্যামিলিগুলো তাড়াতাড়ি আসছে আর পারচেসও ভালো হচ্ছে। 100% মনে হচ্ছে, আমরা আশা করছি যে পুরো রমজান পুরো আমাদের সুপার ডুপার যাবে।
কলকাতার বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত নিউ মার্কেট এলাকায় কম বেশি প্রায় ৩,০০০ বিপণী বিতান রয়েছে। এই এলাকার অর্থনীতির চাকা আগের মতোই ফের সচল হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এবার অনেকটা অস্বাভাবিকভাবেই বেড়েছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। অনেকে বলছেন যে এর কারণ পরপর ৩ বছর করোনার কারণে যে সংকট তৈরি হয়েছিল সেইটি এখন অনেকটাই ম্লান, এবং সে কারণেই করোনা মুক্ত পরিবেশে বাংলাদেশের পর্যটকরা কলকাতায় প্রায় মুক্ত আকাশের নিচে শপিংয়ে মেতেছেন। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী বছরই উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই অক্টোবরেই আসছে ইউরেনিয়াম। চলছে জ্বালানি ব্যবস্থাপনার কাজ, বিলম্ব হলেও বাড়বে না প্রকল্প ব্যয়। বাংলাদেশ খুব দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। ভারত সফরে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী বললেন, জোর দেবেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের শিল্পোন্নয়নে। এবং আমদানি রফতানি বাণিজ্যে দেশি বিদেশি জাহাজ নিয়ে দ্বন্দ্ব। বাংলাদেশি 8টিকে 50% পণ্য পরিবহনের সুবিধা দেয়া হলেও সক্ষমতা নেই বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।